সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই তোমরা ভালো আছো। আমি অভিজিৎ দেবনাথ, প্রভাষক রসায়ন বিজ্ঞান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ। আমি আমার অনলাইন ক্লাসে আবার পুনরায় হাজির হয়েছি জারণ বিজয়নের রসায়ন দ্বিতীয় পত্র পরিমাণগত রসায়ন অধ্যায়ের জারণ বিজয়নের তৃতীয় ক্লাসটি নিয়ে। ইতিপূর্বে তোমরা দেখেছো আমি জারণ বিজয়ন সম্পর্কিত দুইটি ক্লাস নিয়েছি। প্রথম ক্লাসটি ছিল আমার জারণ বিজয়নের মৌলিক বিষয়গুলো নিয়ে এবং দ্বিতীয় ক্লাসটি ছিল জারণ বিজয়নের সমতা বিধান নিয়ে। তা স্বাভাবিকভাবে আমি তৃতীয় ক্লাসে এসেছি জারণ বিজয়নের গাণিতিক সমস্যাগুলো নিয়েছি। গাণিতিক সমস্যা করতে সময় মোটামুটি বেশি লাগবে। যদি একটি ক্লাসে না হয় তা আমি দুটি ক্লাসের মাধ্যমে এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তার স্বাভাবিকভাবেই যদি আমি গাণিতিক সমস্যা সমাধান করতে চাই তাহলে আমার গাণিতিক সূত্রেরও প্রয়োজন হবে। তা আমি একটি বিক্রিয়ার মাধ্যমে কিভাবে জারণ বিজয়নের সূত্রগুলো তৈরি করতে হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। পরে ওই সূত্রের মাধ্যমে আমরা অঙ্কগুলো সমাধান করব। অন্যান্য বিক্রিয়াগুলো একই প্রক্রিয়ায় তুমি সূত্রগুলো তৈরি করতে পারবে। তা আমার এখানে প্রথম প্রশ্নটি হলো, প্রমাণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা ফেরাস আয়নের পরিমাণ নির্ণয়ের মূলনীতি। আমি বিক্রিয়াটি লিখে নিছি আর আমি পুরো প্রক্রিয়াটিকে বোঝানোর জন্য টাইট্রেশন পদ্ধতি ব্যবহার করব। এর জন্য আমি আমার চিত্রে একটি বুরেট এবং একটি কনিক্যাল ফ্লাস্ক ব্যবহার করেছি। তো তোমরা জানো যে টাইট্রেশন করতে গেলে এই দুটি পাত্রের অবশ্যই প্রয়োজন হয়। তা আসো আমরা আসি প্রশ্নে। তারপর প্রশ্নটি কী ছিল? প্রমাণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা ফেরাস আয়নের পরিমাণ নির্ণয়ের মূলনীতি। আমি এখানে একটি কনিক্যাল ফ্লাস্ক ব্যবহার করেছি। এই কনিক্যাল ফ্লাস্কে আমি সালফিউরিক অ্যাসিড মিশ্রিত ফেরাস সালফেটের 25 ml পরিমাণ দ্রবণ ব্যবহার করছি। তুমি ইচ্ছে করলে অন্য আয়তন ব্যবহার করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। ধরে নাও আমি 25 ml পরিমাণ ব্যবহার করেছি। আর এই বুরেটে আমি একটি প্রমাণ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ ব্যবহার করেছি। প্রমাণ দ্রবণ মানে কি? যে দ্রবণের ঘনমাত্রা বা শক্তিমাত্রা জানা থাকে তাদেরকে প্রমাণ দ্রবণ বলে। তো ধরে নাও আমি এখানে 0.02 মোলার ঘনমাত্রার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ ব্যবহার করেছি। তুমি ইচ্ছে করলে অন্য কোনো ঘনমাত্রার দ্রবণও ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। তো টাইট্রেশন পদ্ধতি করতে গেলে প্রয়োজন হয় নির্দেশকের। নির্দেশক কি? নির্দেশক নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে টাইট্রেশনের শেষ বা তুল্যতা বিন্দুকে নির্দেশ করে। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ নিজেই একটি স্বনির্দেশক, এ কারণে এক্ষেত্রে কোনো নির্দেশকের প্রয়োজন হবে না। তা আসো আমরা শুরু করি। তা আমার কনিক্যাল ফ্লাস্কে আছে সালফিউরিক অ্যাসিড মিশ্রিত 25 ml পরিমাণ ফেরাস সালফেটের দ্রবণ, আর বুরেটে রাখা হয়েছে 0.02 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ। এটা আমি একবার পরিপূর্ণ শূন্য দাগ পর্যন্ত নিয়ে গেছি। এখন এই বুরেট থেকে আমি অনবরত ফোটায় ফোটায় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণটি আমি কনিক্যাল ফ্লাস্কে ঢালতেছি। তাই এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে কনিক্যাল ফ্লাস্কে আইসা পড়তেছে, সে কিন্তু এখানে অম্ল মিশ্রিত ফেরাস সালফেটকে কি করতেছে? জারিত করতেছে এবং সে নিজেও কিন্তু কি হচ্ছে? বিজারিত হচ্ছে। তো লক্ষ্য করো বিষয়টি, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের নিজের কালারটি ছিল গোলাপি বর্ণের দ্রবণ ছিল। যখন সে কনিক্যাল ফ্লাস্কে এসে পড়বে তখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিন্তু ফেরাস সালফেট দ্রবণ দ্বারা কি হয়ে যাবে? বিজারিত হয়ে যাবে। তখন কি আর সে পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকবে না, তখন কিন্তু এই ধরনের যৌগগুলো হয়ে যাবে। অর্থাৎ গোলাপি বর্ণটা এখানে এসে বর্ণহীন দ্রবণে পরিণত হবে। তাহলে এইভাবে ধরো, কিন্তু এই দিক থেকে কিন্তু 25 ml ফেরাস সালফেটের পরিমাণটা আস্তে আস্তে কি করতে থাকবে? হ্রাস পেতে থাকবে। তো এইভাবে লক্ষ্য করো, এই সম্পূর্ণ 25 ml পরিমাণ আয়তনের দ্রবণকে 0.02 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা যদি পূর্ণভাবে জারিত করা হয় তাহলে এখান থেকে এই পরিমাণ আয়তনের প্রয়োজন হয়। তো কথার কথা, এই পরিমাণ আয়তনটা আমি ধরে নিলাম 15 ml প্রয়োজন হয়। তাহলে সর্বোপরি বিষয়টি কি দাঁড়ালো? অম্ল মিশ্রিত 25 ml পরিমাণ ফেরাস সালফেট দ্রবণকে 0.02 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা সম্পূর্ণরূপে জারিত করতে 15 ml আয়তন প্রয়োজন হয়। আচ্ছা, এখন তুমি লক্ষ্য করো, যদি এই টোটাল পরিমাণ দ্রবণটা তুমি এখানে ঢালো তাহলে কিন্তু 25 ml ফেরাস সালফেট দ্রবণ পূর্ণভাবে জারিত হয়ে যাবে। কনিক্যাল ফ্লাস্কে কিন্তু আর কোনো অতিরিক্ত ফেরাস সালফেট থাকবে না। এখন যদি বাড়তি এক ফোঁটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখানে এসে পড়ে তখন কিন্তু দ্রবণে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা থেকে যাবে।
এ কারণে তখন এই গোলাপি বর্ণটা এখানে কি হয়ে যাবে, স্থায়ী হয়ে যাবে। তখন আমি বুঝতে পারবো যে আমার পুরোপুরি টাইট্রেশন প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ তাহলে কথাটি এটিই দাঁড়াইলো যে 25 ml পরিমাণ অম্ল মিশ্রিত ফেরাস সালফেট দ্রবণকে পূর্ণভাবে জারিত করতে 0.02 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের 15 ml আয়তনের প্রয়োজন হয়। ঠিক আছে, এখন আমি সূত্রটি তৈরি করি। তো এইখানে যে সমস্ত বিক্রিয়াটি হয়েছে সেটি এই বিক্রিয়াটি হবে এবং এটি সমতা করলে এরকম দাঁড়াবে। আচ্ছা, তো তুমি বিষয় লক্ষ্য করো, এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা ফেরাস সালফেট দ্রবণ জারিত হয়েছে অথবা ফেরাস সালফেট দ্রবণ দ্বারা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ বিজারিত হয়েছে। তো বিক্রিয়া থেকে প্রাপ্ত হয় 2 মোল পরিমাণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণকে যদি দ্রবণ দ্বারা 10 মোল পরিমাণ ফেরাস সালফেট দ্রবণকে পূর্ণভাবে জারিত করা যায়। কি বললাম? 2 মোল পরিমাণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা 10 মোল পরিমাণ ফেরাস সালফেট দ্রবণকে পূর্ণভাবে জারিত করা যায়। তাহলে এই অর্থে আমরা লিখতে পারি 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট সমতুল 10 মোল ফেরাস সালফেট। আমি কিন্তু ফেরাস সালফেট নয়, ফেরাস আয়নের পরিমাণ নির্ণয় করতেছি। তো তুমি লক্ষ্য করো, 1 মোল ফেরাস সালফেট যদি বিয়োজিত হয় বা আয়নিত হয় তাহলে কিন্তু সে 1 মোল ফেরাস আয়নি দেয়। তাহলে 10 মোল বিয়োজিত হয়ে কিন্তু 10 মোল ফেরাস আয়নি দিবে। এটা আমি কি থেকে পাইলাম? বিক্রিয়া হতে পারলাম। এখন বিষয়টি লক্ষ্য করো, এখানে বিষয়টি আছে মোল সংখ্যায়, কিন্তু এখানে বিষয়টি কনভার্ট হয়ে গেছে আয়তন এবং ঘনমাত্রায়। তোমাদের হয়তো এই সূত্রটি জানা আছে যে S = N/V। তাহলে এই অর্থে N = কত? VS। তো লক্ষ্য করো, আমি যদি 1 লিটার পরিমাণ একটা দ্রবণ ব্যবহার করি এবং ওই দ্রবণের ঘনমাত্রা যদি ব্যবহার করি 2 মোলার, তাহলে বিষয়টি কি দাঁড়ালো? 1 লিটার 2 মোলার অর্থাৎ 2 মোল পার লিটার। এই লিটার লিটার কাটা, তাহলে ফাইনালি এটি কি রইল? 2 মোল। অর্থাৎ আমি বলতে পারি যে 1 লিটার 2 মোলার দ্রবণ অর্থাৎ 1 লিটার, আবার বলি 1 লিটার 2 মোলার দ্রবণ অর্থাৎ 2 মোল দ্রবণ, অর্থাৎ 2 মোল দ্রবণ অর্থাৎ 1 লিটার 2 মোলার দ্রবণ। আবার 1 লিটার দ্রবণ মানে কি বলা যায়? 1000 ml দ্রবণ, 1000 ml দ্রবণ। তাহলে সর্বোপরি কথা এটাই দাঁড়ালো যে 2 মোল দ্রবণ এর পরিবর্তে লেখা যায় 1000 ml 2 মোলার দ্রবণ। তাহলে এখানে তুমি যদি মোল থেকে আয়তন এবং ঘনমাত্রায় পরিবর্তন করতে চাও তাহলে তুমি সবসময় এইভাবে বিষয়টি লক্ষ্য করবে, এখানে যত মোল পরিমাণ দ্রবণ থাকবে 1000 ml তত মোলার দ্রবণ। অর্থাৎ আমরা লিখতে পারি 1000 ml 2 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ। আমি যদি এর পরিমাণটা গ্রামে নির্ণয় করতে চাই, তা আয়রনের পারমাণবিক ভর 55.85। তাহলে এখানে বিষয়টি দাঁড়ালো 10 × 55.85 গ্রাম ফেরাস আয়ন। এখন তুমি বিষয়টি লক্ষ্য করো, এখানে কি 1000 ml 2 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহৃত হয়েছিল? না। কত? 0.02 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট ঘনমাত্রার 15 ml আয়তনের প্রয়োজন হয়েছিল। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? লিখতে পারি 15 ml 0.02 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এপাশে কি লেখা যায় দেখো একটু, 10 × 55.85 × 15 × 0.02 ভাগ 1000 × 2, এত গ্রাম কি ফেরাস আয়ন, এত গ্রাম কি ফেরাস আয়ন। আমি যদি হিসাব নিকাশ করি তাহলে কিন্তু এখানে ফেরাস আয়নের পরিমাণটা পেয়ে যাব। তো অন্য কোনো বিক্রিয়া হলে, অন্য কোনো বিজারক পদার্থ নির্ণয় করতে গেলে তুমি এই প্রক্রিয়ার মাধ্যমে সূত্রগুলো উপস্থাপন করতে পারবে। দেখো, এভাবে না করতে পারলে আমি আরেকটি সূত্র ব্যবহার করে এই সমস্যাটা সমাধান করতে পারি। একটু বিষয়টি ভালোভাবে লক্ষ্য করো। বিক্রিয়া হতে লক্ষ্য করো, এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোল সংখ্যা কত ব্যবহৃত হয়েছে? 2। আর ফেরাস আয়নের মোল সংখ্যা কত ব্যবহৃত হয়েছে? 10। তাহলে আমরা এখানে লিখতে পারি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোল সংখ্যা কত? 2 মোল। ফেরাস আয়নের মোল সংখ্যা ব্যবহৃত হয়েছে কত?
10 মোল। আমি যদি এইটাকে ভাগ করে দেই তাহলে বিষয়টি কি দাঁড়ালো লক্ষ্য করো। আমি যদি ভাগ করে দেই তাহলে বিষয়টি এই পর্যায়ে দাঁড়ালো। তাহলে অর্থাৎ সূত্রটি তৈরি হলো কি 10 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইকুইভ্যালেন্ট টু 2 মোল ফেরাস আয়ন। আমরা জানি মোল সংখ্যা হলো আয়তন এবং ঘনমাত্রার গুণফল। তাহলে এই ক্ষেত্রে আমি দেখো 10 এটা হলো ভি কার পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইন্টু এস কার পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা হলো 2 ভি কি আয়ন ফেরাস আয়ন, এস ফেরাস আয়ন। এখন বিষয়টি লক্ষ্য করো, এটা 10 কত ml পরিমাণ পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে তুমি যেন টাইট্রেশন করছো 15 ml দ্বারা 15 ml দ্বারা কত ঘনমাত্রা ব্যবহার করছিলা 0.02। এক্ষেত্রে 2 ফেরাস সালফেট টাইট্রেশন কত ml করছিলা 25 ml। আমরা একটা সূত্র জানি মোলার ঘনমাত্রার S ইকুয়াল টু W ইন্টু 1000 ভাগ mv। তাহলে এই অর্থে দেখো এখানে ফেরাস আয়নের পরিমাণটা আমি নির্ণয় করব W, এটা রেখে দিলাম। সূত্রের কত 1000 m, আয়রনের পারমাণবিক ভর কত 55.85, আর কত ml দ্রবণ আমি ব্যবহার করছিলাম 25 ml। এখন এইটাকে আমি যদি হিসাব নিকাশ করি, অর্থাৎ যদি আমি এই W এর পরিমাণটা নির্ণয় করতে চাই তাহলে আমার সূত্রটা কি দাঁড়ালো একটু লক্ষ্য করো। আমি যদি W এর মানটা বের করতে চাই তাহলে দাঁড়াইলো 10 ইন্টু 0.02 ইন্টু 55.85 ইন্টু এই 25 আর এই 25 কাটাকাটি ভাগ এই পাশে দাঁড়াইলো দেখো 2 ইন্টু 1000। বাস আমি দেখেন হিসাব করে ফেলি, তাহলে এখানে আমি আয়রনের পরিমাণটাকে নির্ণয় করতে পারবো। তুমি এই সূত্রটি ফোকাস করো, এই সূত্র লক্ষ্য করো, আর এখানে এই সূত্র লক্ষ্য করো, দেখো একই ডাটাই আছে 10 55.85, সরি একটু 15 বাদ পড়ে গেছে আমার, 15 ইন্টু 0.02 দেখো তাই আছে, নিচে 1000 ইন্টু 2 তাই আছে। বাস আমি এই সূত্র ব্যবহার করেও গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো, এই সূত্রটি ব্যবহার করেও গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো। এখন আসো আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করি। লক্ষ্য করো, আমরা যদি জারণ বিজনের গাণিতিক সমস্যাগুলো করতে চাই তাহলে আমাকে প্রত্যেকটা জারণ বিজয়ন বিক্রিয়া সহজভাবে একটি সমতাকরণ করতে হবে, নাহলে কিন্তু আমরা গাণিতিক সমস্যাগুলো করতে পারবো না। তা আমি তোমাকে একটু বিষয়টা সহজ করে দিই। যদি আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে জারক পদার্থ হিসেবে ব্যবহার করি আর এদের মধ্যে কাউকে যদি বিজারক পদার্থ হিসেবে ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে তুমি লক্ষ্য করবা সর্বদাই তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে সামনে 2 দিয়ে নিবা। এই ফেরাস সালফেট এবং পটাশিয়াম আয়োডাইড যদি ব্যবহৃত হয় তাদের ক্ষেত্রে থাকবে 10, অর্থাৎ তাদের মোল সংখ্যা সর্বদাই 10 হবে। আর এদের মধ্যে যদি কাউকে ব্যবহার করা হয় সর্বদাই তাদের সামনে থাকবে 5। তাহলে কথাটা কি দাঁড়াইলো, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোল সংখ্যা সর্বদাই 2 হবে। যদি ফেরাস সালফেট বা পটাশিয়াম আয়োডাইড ব্যবহার করো তাহলে সেটি 10 মোল ব্যবহৃত হবে, আর এদের কাউকে ব্যবহার করলে তার সামনে 5 মোল হবে। অর্থাৎ 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা 10 মোল ফেরাস সালফেট অথবা 10 মোল পটাশিয়াম আয়োডাইড জারিত হয়, আবার 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা এদের 5 মোল করে জারিত হয়। ঠিক একইভাবে তুমি যদি জারক হিসেবে পটাশিয়াম ডাইক্রোমেটকে ব্যবহার করো তাহলে সর্বদাই তার মোল সংখ্যা ব্যবহৃত হবে কত 1। এখন জারক হিসেবে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে তুমি যদি ফেরাস সালফেট বা পটাশিয়াম আয়োডাইডকে ব্যবহার করো সর্বদাই তাদের ক্ষেত্রে মোল সংখ্যা হবে 6, আর এদের কাউকে তুমি যদি ব্যবহার করো তাহলে সেটা হবে 3। তুমি যদি এই বিষয়টি একটু মনে রাখতে পারো তাহলে আমাদের অঙ্কের সমস্যাগুলো খুব সহজেই সমাধান করা যাবে। তা এখন আসো আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করি। আমি বোর্ডে একটি উদ্দীপক দিয়ে দিয়েছি। প্রথম পাত্রে আমি 1.3 গ্রাম আয়রন টুকরা 100 ml সালফ্রিক অ্যাসিড দ্রবণে নিমজ্জিত করছি। দ্বিতীয় পাত্রে আমি 0.03 মোলার 10 ml পটাশিয়াম ডাইক্রোমেট রাখছি। তা আমার প্রশ্নটি হলো উদ্দীপকের 2 নং পাত্র দ্বারা 2 নং পাত্রের দ্রবণ দ্বারা 1 নং পাত্রের দ্রবণ হতে 20 ml পরিমাণ তুলে নিয়ে
যদি পূর্ণভাবে জারিত করা হয় তাহলে আয়রন টুকরার ভেজালের শতকরা পরিমাণ কত? আচ্ছা, তা লক্ষ্য করো, আমি আনসারে আসি। এখানে আমি আয়রন টুকরাটাকে সালফিউরিক অ্যাসিডে নিমজ্জিত করছি, তাহলে দিলাম আয়রন টুকরা যদি লঘু সালফিউরিক অ্যাসিডে নিমজ্জিত করি তাহলে বিক্রিয়া করার পর পাওয়া যাবে কি? ফেরাস সালফেট আর কি? হাইড্রোজেন গ্যাস। তার মানে এটা ফেরাস সালফেটের অম্ল মিশ্রিত দ্রবণ হলো। এখন কিন্তু আমি এটাকে পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারিত করছি, তাহলে আমার বিক্রিয়াটাকে লিখে নিতে হবে পটাশিয়াম ডাইক্রোমেট ফেরাস সালফেট অম্ল মিশ্রিত। হ্যাঁ, এই বিক্রিয়াটা আমাকে সমতকরণ করতে হবে। আমি কিন্তু তোমাকে কিছুক্ষণ আগে সমতকরণ একটা সহজ পদ্ধতি বলছিলাম, তো লক্ষ্য করো আমি কিভাবে দেখো সমতকরণটা করি। দেখো এই বিক্রিয়ক পদার্থগুলো উৎপাদে কি কি পাওয়া যাবে? এখানে পাওয়া যাবে পটাশিয়াম সালফেট, পাওয়া যাবে ক্রোমিয়াম সালফেট, তুমি কিন্তু এটা সমাধান করছিলে একটু আগে। পাবা তুমি পানি, আর পাবে তুমি কি? ফেরিক সালফেট। কি পাবে? ফেরিক সালফেট। হ্যাঁ, বিষয়টা লক্ষ্য করো, আমি কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে কাকে নিয়েছিলাম? ফেরাস সালফেটকে নিয়েছি। তাহলে আমি বলছিলাম যে পটাশিয়াম ডাইক্রোমেট সর্বদাই 1 মোলই ব্যবহৃত হবে। আচ্ছা ঠিক আছে, 1 মোল। আর ফেরাস সালফেট কয় মোল ব্যবহৃত হবে? 6 মোল। এই দেখো সামনে 6 আমি দিয়ে নিলাম। এখন লক্ষ্য করো আয়রন কয়টি? 6টি। তাহলে এখানে আমি কত দিব? 3। এরপরে এই যৌগটায় আসবো, পটাশিয়াম কয়টি? 2টি। দেখো পটাশিয়াম 2টি আছে। ক্রোমিয়াম কয়টি? 2টি। ক্রোমিয়ামও কয়টি আছে? 2টি আছে। অক্সিজেন কয়টি? 7টি। এই পানির সামনে আমি কত দিলাম? 7 দিলাম। হাইড্রোজেন কয়টি? 14টি। এই দেখো হাইড্রোজেন আমি 14টি দিলাম। তা লাস্টে আমার সালফেট কয়টি দাঁড়ালো? 6টি আর 7 কয়টি হলো? 13টি। এই লক্ষ্য করো, 1টি আর এই 3, 4টি আর এই হলো 3 তিরিক্ষা 9, কয়টি হলো? 13টি। তাহলে বিক্রিয়া থেকে আমরা পাচ্ছি যে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ দ্বারা 6 মোল ফেরাস সালফেট অর্থাৎ 6 মোল ফেরাস আয়নকে পূর্ণভাবে জারিত করা যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? লিখতে পারি যে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট সমতুল 6 মোল ফেরাস আয়ন। এখন লক্ষ্য করো, আমি তোমাকে বিষয়টি একটু ক্লিয়ার করছিলাম। আমি যদি এই মোলকে আয়তন এবং ঘনমাত্রায় পরিবর্তন করতে চাই তাহলে আমি কি লিখব? 1000 ml, যত মোল তত মোলার, 1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট। আর 6 আয়রনের পারমাণবিক ভর 55.85 গ্রাম ফেরাস আয়ন। তো এখানে আমি কত ml পরিমাণ ব্যবহার করছি পটাশিয়াম ডাইক্রোমেটটা লক্ষ্য করো, 10 ml। কত ঘনমাত্রা ব্যবহার করছি? 0.03 মোলার। তাহলে এই অর্থে এখানে কত দাঁড়াইল? 6 × 55.85 × 10 × 0.03 ভাগ 1000 × 1, এত গ্রাম কি? আয়রন। আমি একটু ক্যালকুলেটরের মাধ্যমে হিসাবটা করে নিই দ্রুত। 6 × 55.85 পূরণ 10 পূরণ 0.03 ভাগ 1000, এই রেজাল্টটা দাঁড়াইল 0.1005 গ্রাম আয়রন। এখন বিষয়টি লক্ষ্য করো, এই পরিমাণ ডাটা দ্বারা আমি এখান থেকে কিন্তু 20 ml পরিমাণ দ্রবণকে জারিত করছিলাম, কিন্তু এই পরিমাণ আয়রনটা আমি 100 ml দ্রবণে দিছি। অর্থাৎ এখানে যে পরিমাণ আয়রনটা পাওয়া গেছে এটি কিন্তু এই দ্রবণের 20 ml আয়তনে। তাহলে আমাকে এটা কত নিয়ে যেতে হবে? 100 ml। তাহলে আমরা লিখতে পারি 20 ml দ্রবণে আয়রন আছে 0.1005 গ্রাম। তাহলে 100 ml দ্রবণে কত আছে? তাহলে 0.1005 পূরণ 100 ভাগ কত? 10 ml, এত গ্রাম। রেজাল্টটা দাঁড়াইল কত? 0.503 গ্রাম। অর্থাৎ 100 ml দ্রবণে এত গ্রাম আয়রন আছে। তাহলে লক্ষ্য করো, আমার এখানে আয়রন দিছিলাম আমি 1.3 গ্রাম, কিন্তু প্রকৃতপক্ষে দ্রবণে বিশুদ্ধ আয়রন আছে 0.503 গ্রাম। তাহলে বাদ বাকি পরিমাণটা আমার কত আছে? ভেজাল আছে। তাহলে আমরা লিখতে পারি কি? লিখতে পারি ভেজালের
শতকরা পরিমাণ কত 1.3 গ্রাম ছিল, এটা যদি বাদ দিয়ে দেই তাহলে বাদ বাকিটা কি ভেজাল, ভাগ 1.3 ইন্টু 100%। রেজাল্টটা দাঁড়াইলো 61.3%। অর্থাৎ এই দ্রবণে আয়রনের ভেজালের শতকরা পরিমাণ হলো কত 61.3%। চলো আমরা আরেকটি গাণিতিক সমস্যা সমাধান করি। এখানে আমি আমার বোর্ডে একটি উদ্দীপক দিয়ে রাখছি। প্রথম পাত্রে আমি 15 ml আয়তনের 0.05 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ ব্যবহার করেছি, আর দ্বিতীয় পাত্রে আমি 25 ml পরিমাণ হাইড্রোজেন পারঅক্সাইড নিয়েছি। এখন আমার প্রশ্নটি হলো উদ্দীপকের 1 নং পাত্রের দ্রবণ দ্বারা অম্লীয় মাধ্যমে যদি 2 নং পাত্রের দ্রবণকে পূর্ণভাবে জারিত করা হয় তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড দ্রবণের ঘনমাত্রা কত। দেখো আমি এই বিক্রিয়াটি লিখছি, এই উৎপাদগুলো এখানে পাওয়া যাবে। তো আমি একটু সমতকরণটি সহজভাবে করার চেষ্টা করি। আমি তোমাকে একটু আগে একটা ছকে বলছিলাম যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সর্বদাই 2 মোল ব্যবহৃত হবে, আর এখানে কিন্তু আমি বিজারক হিসেবে ব্যবহার করছি হাইড্রোজেন পারঅক্সাইডকে, এর কিন্তু কয় মোল হবে 5 মোল ব্যবহৃত হবে। আচ্ছা, তাহলে এখন দেখো সমতকরণটা কীভাবে করি। দেখো এই দিকে লক্ষ্য করো, অক্সিজেন কয়টি হলো 10টি, তো এখানে অক্সিজেন কয়টি দেবো, এই যে 5 দুগুণে 10টি। এখন লক্ষ্য করো পটাশিয়াম 2টি, তো পটাশিয়াম 2টি আছে, ম্যাঙ্গানিজ 2টি, ম্যাঙ্গানিজ কত দিলাম 2। অক্সিজেন এখানে কয়টি 8টি, এখান থেকে কী পাইছিলাম পানি, এর জন্য এখানে দিলাম কয়টি 8টি। এতে কিন্তু হাইড্রোজেন হয়ে গেল আমার কয়টি 16টি। এই লক্ষ্য করো হাইড্রোজেন 5 দুগুণে 10টি আছে, তাহলে এখানে আমি কয়টি দেবো 3টি। তাহলে লাস্টে সালফেট কয়টি হলো 3টি, এই লক্ষ্য করো 1 আর এই হলো 2, 3টি। বাস এই সমতাকরণ হয়ে গেল। এখন সমতাকৃত সমীকরণ থেকে তুমি পর্যবেক্ষণ করো 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা কিন্তু 5 মোল হাইড্রোজেন পারঅক্সাইড জারিত হয়। অর্থাৎ এক্ষেত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোল সংখ্যাটা কত, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোল সংখ্যাটা কত, কত মোল 2 মোল, আর হাইড্রোজেন পারঅক্সাইডের মোল সংখ্যাটা কত মোল 5 মোল। যদি এটা আমি ভাগ করি তাহলে জিনিসটা কি দাঁড়াইলো, এই অবস্থায় দাঁড়াইলো। তাহলে এই অর্থে এটা দাঁড়াইলো 2 মোল হাইড্রোজেন পারঅক্সাইড, হ্যাঁ 5 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে মোল সংখ্যা মানে কি আয়তন এবং ঘনমাত্রার গুণফল। তাহলে 2 ইন্টু এটা কার পারঅক্সাইডের আয়তন ইন্টু পারঅক্সাইডের কি ঘনমাত্রা, এই পাশে 5, এটা কার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আয়তন এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা। হ্যাঁ এখন তুমি বিষয়টি লক্ষ্য করো, সূত্রের 2 এখানে পারঅক্সাইডের কত ml আমি টাইট্রেশন করছি 25 ml পরিমাণকে টাইট্রেশন করছি। এখানে S ঘনমাত্রা হবে, এটা কত ঘনমাত্রা বের করব, এটা আমি নির্ণয় করব। এখানে 5 পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমার কত ml টাইট্রেশনে লাগছে 15 ml, এই 15 ml আয়তন ব্যবহার করলাম। এখানে কত ঘনমাত্রার ব্যবহার করছি 0.05। তাহলে এখান থেকে আমি যদি হাইড্রোজেন পারঅক্সাইডের ঘনমাত্রা নির্ণয় করতে চাই 5 × 15 × 0.05 ভাগ 2 × 25। এটা যদি হিসেব করি তাহলে দাঁড়াচ্ছে 5 × 15 × 0.05 ভাগ 50, তাহলে 0.075। অর্থাৎ পারঅক্সাইড দ্রবণের এখানে ঘনমাত্রা হলো 0.05 মোলার। এখন আমি তোকে আরেকটি বিষয় স্পষ্ট করে দিই, আমি এখানে জারক হিসেবে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বদলে পটাশিয়াম ডাইক্রোমেট ব্যবহার করতে পারতাম, তখন আমি এই বিক্রিয়াটি সমতা করতাম পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে, তার মোল সংখ্যার ভিত্তিতে আমি গাণিতিক সমস্যাটি সমাধান করতাম। একইভাবে আমি এখানে পটাশিয়াম ডাইক্রোমেট আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে জারক পদার্থই ব্যবহার করি, এখানে আমি বিজারক হিসেবে হাইড্রোজেন পারঅক্সাইডের পরিবর্তে ফেরাস সালফেট অথবা হাইড্রোজেন সালফাইড অথবা ধরো পটাশিয়াম আয়োডাইড অথবা ধরো অক্সালিক অ্যাসিড যাই ব্যবহার করতে পারতাম, আমার
যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, এখানে জারক হিসেবে আমি কাকে ব্যবহার করছি, এখানে বিজারক হিসেবে কাকে ব্যবহার করছি, এটার মাধ্যমে এই বিক্রিয়ার সমতাটা করব এবং এর তুল্য মূল সংখ্যাটা আমি পর্যবেক্ষণ করব। এটি দিয়ে আমি সমস্যাটি সমাধান করতে পারবো। তা আমি তোমাদেরকে দুটি অঙ্ক দেখাইলাম। আমি আমার পরবর্তী ক্লাসে কিছু আয়োডিমিতি ভিত্তিক গাণিতিক সমস্যা নিয়ে সমাধান করব। তাই এইভাবে নিয়মগুলো ফলো করলে তুমি যে কোনো অঙ্কগুলোই সমস্যা সমাধান করতে পারবা। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।